পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি যেই বইটা নিয়ে রিভিউ করতে চলেছি সেটা একটা বিখ্যাত রোম্যান্টিক উপন্যাস। অত্যন্ত জনপ্রিয় এবং একটু অন্যরকম টাইপের উপন্যাস। সবথেকে সেরা একটা রোম্যান্টিক উপন্যাস। মানে এরকম রোম্যান্টিক উপন্যাস আমি খুব কম পড়েছি। আজ যে উপন্যাসটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে কি মৈত্রেয়ী দেবী আত্মজীবনীমূলক একটি উপন্যাস। তো চলো মৈত্রেয়ী দেবী সম্পর্কে দু একটা কথা বলি। মৈত্রেয়ী দেবী ছিলেন একজন ভারতীয় জনপ্রিয় বাঙালি লেখিকা। তিনি ছিলেন রবীন্দ্রনাথের আশ্রিতা। রবীন্দ্রনাথ ছিলেন মৈত্রেয়ী দেবীর প্রাণপুরুষ। তিনি রবীন্দ্রনাথের খুব বড় একজন মানে আদর্শা ছিলেন। তো চলো মৈত্রেয়ী দেবীর এই উপন্যাসটা নিয়ে শুরু করি। মৈত্রেয়ী দেবী যেই উপন্যাসটা পড়ে এতটা ইন্সপায়ার হয়ে নহন্যতে লিখেছিলেন সেটা হলো লানুলিত বেঙ্গলি। এই উপন্যাসটার কথা নহন্যতে বলতে গেলে এই উপন্যাসটার কথা উঠে আসে, কারণ এই উপন্যাসটার সাথে নহন্যতে একটু হলেও একটা লিঙ্ক আছে। এই উপন্যাসটা শুনেই মৈত্রেয়ী দেবী তার নহন্যতে উপন্যাসটা বাংলায় লিখেছিলেন। এই উপন্যাসটার একটা বায়োপিক আছে, মানে একটা সিনেমা হয়েছে উপন্যাসটার ওপর। সেটা হচ্ছে হাম দিল দে চুকে সনম। এই সিনেমাটাতে সম্ভবত ঐশ্বরিয়া রায়, অজয় দেবগন এবং সলমান খান ছিলেন। অনেক পুরনো সিনেমা এটা। তো এখানে একটা জনপ্রিয় গান আছে নিমুরা নিমুরা, আমার তো খুব পছন্দের গান। এই সিনেমাটা প্রত্যেকেই আশা করব দেখেছো, আমি তো দেখেছি, অনেক আগেকার সিনেমা। যাই হোক, মূল কথায় যাওয়া যাক। মৈত্রেয়ী দেবীর এই নহন্যতে উপন্যাসটার সাথে সিনেমাটার যোগাযোগ তো অবশ্যই, বায়োপিক তো তার মানে একই তো থাকবে, কিন্তু কিছুটা হলেও পার্থক্য আছে। সিনেমা একটু সিনেমার মতো হয় এবং উপন্যাস একটু উপন্যাসের মতো হয়। তাই সিনেমা দেখলে সিনেমার সম্পর্কে বা একটু হলেও উপন্যাস সম্পর্কে জানবে ঠিকই, কিন্তু বইটা পড়লে আরও বিস্তারিতভাবে উপন্যাসটা সম্পর্কে জানতে পারবে। একটা খুব বিখ্যাত রোম্যান্টিক উপন্যাস, ভীষণ ভালো, প্রত্যেকের ভালো লাগবে উপন্যাসটা পড়লে। অনেকে পড়েছে উপন্যাসটা, আবার যারা পড়োনি তাদের জন্য এই কথাটা বললাম। তো চলো মূল উপন্যাসটা শুরু করা যাক। এই উপন্যাসটা আত্মজীবনীমূলক ছিল, তো তার জন্য এখানে মৈত্রেয়ী দেবী স্বয়ংই ছিল মূল ক্যারেক্টারটা। তো এখানে অমৃতা নামে একটি মেয়ের কথা বলা হয়েছে। অমৃতার যাদের বাড়ি ছিল ভবানীপুরে, বাবা ছিলেন একজন অধ্যাপক, হিন্দু বাঙালি ছিলেন তারা। তাদের বাড়িতে মির্জা একটা ছেলে থাকতে এসেছিল। সে ছিল খ্রিস্টান এবং বিদেশি। যাই হোক, তার বাবা তাকে ছাত্রী হিসেবে মেনে নিয়েছিল এবং অমৃতা দেবী এবং মির্জা একসাথে পড়াশোনা করতো বাবার কাছে। তো এইভাবে মির্জা এবং অমৃতা দেবীর মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক দেখা দিয়েছিল, এবং বন্ধুত্বের থেকেই যা হয়, অমৃতা দেবীর 16 বছর বয়সে এবং মির্জারও সেই অল্প বয়স, দুজনের মধ্যে একটা প্রণয়ের সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে। এবং মির্জা মনে মনে ভাবতো সে ভারতীয় হয়ে যাবে এবং ভারতীয় হয়ে সে কলকাতায় বাসিন্দা হবে এবং অমৃতাকে বিয়ে করে তার সুখে সংসার করবে। কিন্তু মির্জার এই কথা শুনে অমৃতা কিন্তু মনে মনে ভাবতো যে তাদের মধ্যে দুটো সম্প্রদায় আলাদা আলাদা, অর্থাৎ তারা ছিল হিন্দু এবং বাঙালি, কিন্তু মির্জারা ছিল বিদেশি এবং খ্রিস্টান। তার বাবা হয়তো, অমৃতা দেবীর বাবা হয়তো কখনোই এটা মানবে না, কিন্তু তারপরেও অমৃতা দেবী কোনো কথা কিছু বলেনি। এইভাবে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক একবার অমৃতার বোন জেনে গেছিল এবং তাদের বাড়িতে সব কথা জানিয়ে দিয়েছিল। তার বাবা এইসব কথা শুনে ভীষণ রেগে গেছিল এবং মির্জাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। অমৃতাকে আরও শাসনের মধ্যে রাখা হয়েছে এবং যথারীতি এই শাসনের মধ্যে দিয়ে অমৃতার বাবার পছন্দের পাত্রর সাথে অমৃতাকে বাধ্য করা হয় বিয়ের জন্য, এবং অমৃতাকে বিয়েও দিয়ে দেওয়া হয়। এইভাবে অমৃতার তার মির্জার কথা মনে পড়তে থাকে বিয়ের পরেও। সে এবং তার বর কিছু বছর পর ঘুরতে যায় ইউরোপে, এবং সেখানে গিয়ে মির্জাকে একটা চিঠি লেখে অমৃতা, কিন্তু মির্জা সেই চিঠির কোনো পাল্টা জবাব দেয় না এবং অমৃতার সাথে আর যোগাযোগ করারও চেষ্টা করেনি। এইভাবে অমৃতা কলকাতায় ফিরে আসে এবং কিছু মির্জার কাছ থেকে জানতে পারে যে তাদের সম্প্রদায়, অর্থাৎ তাদের জায়গায় অমৃতা খুব বিখ্যাত হয়ে গেছে, কারণ মির্জা অমৃতাকে নিয়ে একটি বই লিখেছিল। তো সেইটার পাল্টা জবাব দেওয়ার জন্যই অমৃতা এই বইটা লিখেছিল নহন্যতে। তো অমৃতা অনেক বছর পর, অর্থাৎ সে যখন বার্ধক্য দশায় চলে এসছে, তখন সে এই বইটা লিখছিল। তখন তার বিয়ে তো হয়েই গেছে, নাতিপুতিও হয়ে গেছে, ছেলে সবার বিয়েও হয়ে গেছে।
তখন সে তার বরকে বাধ্য হয় তার এই অল্প বয়সের অর্থাৎ 16 বছর বয়সী মির্জার সাথে তার এই প্রণয়ের কথা বলতে। তার ভালো মানুষ বর তার এই সব কথা শোনে এবং শুনে সে অমৃতার কষ্ট সহ্য করতে পারে না। হ্যাঁ, অমৃতা মির্জাদের সম্প্রদায়ে এত ফেমাস হয়ে যাওয়ার কথাটা জানতে পেরে অমৃতা আরও সেই পুরনো কথা মনে পড়ে নিজের বর্তমানকে ভুলতে শুরু করে দেয় এবং অতীতকে আঁকড়ে ধরে আবারও সে নিজেকে কোণঠাসা করে ফেলে। তাই তার বর অমৃতার এই কষ্ট সহ্য করতে পারে না। তাই তার বর অমৃতাকে আবার বলে ইউরোপে চলে যেতে সেই মির্জার কাছে এবং তার সাথেই যেন সে জীবন অতিবাহিত করে। কিন্তু অমৃতা সত্যি সত্যি কি আর চলে গেছিল ইউরোপে? মির্জা কি তাকে মেনে নিয়েছিল, নাকি অমৃতা মির্জাকে আবার আঁকড়ে ধরে সেই পুরনো কথা মনে করে তার বরকে ছেড়ে দিয়ে চলে গেছিল? সেই সব জানতে হলে তো অবশ্যই নহন্যতেটা পড়তে হবে। এটা একটা জনপ্রিয় উপন্যাস, রোম্যান্টিক উপন্যাস। আমার ব্যক্তিগতভাবে উপন্যাসটা ভীষণ ভালো লেগেছে এবং এত রোম্যান্টিক উপন্যাসের মধ্যেও এটা আমার কাছে সেরা লেগেছে। তাই আশা করব তোমরা প্রত্যেকেই নহন্যতে উপন্যাসটা পড়বে। আজ আমার ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার একটা বই নিয়ে আলোচনা।